ভাবে এটিকে ফেস করা দরকার এবং এর বিপরীতে আপনার একটা মতাদর্শিক লড়াই, একটা সাংস্কৃতিক লড়াই গড়ে তোলার ভেতর থেকে এই ধরনের মতাদর্শ যে আপনি কেবলমাত্র অস্ত্র, পুলিশ, গুলি, বন্দুক দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, নিয়ন্ত্রণ করা সম্ভব না, এটা না বুঝে তারা কেবলমাত্র তাদের ওই যে বিভিন্ন রকমের নতুন নতুন ইউনিট তাদের উপরে ছেড়ে দিয়েছে। আমি এই জায়গাটায় মনে করি আমাদের দেশের অনেক ধরনের সম্ভাবনা আছে, আবার অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। বাংলাদেশকে ঘিরে নানা রকমের পরিকল্পনাও আছে, প্রতিবেশীদের আছে, দূরবর্তী যারা আছে তাদেরও আছে, প্রতিশোধের একটা স্পৃহাও আছে অনেকের মধ্যে। সুতরাং সব দিক মিলিয়ে আপনাকে বাস্তব অবস্থাটা বিবেচনা করতে হবে এবং এটিকে নিয়ন্ত্রণ করার জন্য, এটিকে কমানোর জন্য আমাদের মনে হয় ওই শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর না করে কি কারণে মানুষ এই পথে অগ্রসর হয় এটা খুঁজে বের করা, সমাজতাত্ত্বিক, সমাজ বিশেষজ্ঞ, বিশ্লেষক তাদের মতামত নিয়ে আপনাকে কতগুলো বাস্তব পদক্ষেপ আপনাকে খুঁজে বের করতে হবে। জি, আমরা শরীফ ভাইয়ের কথা শুনছিলাম। আমি আবু হেনা রাজ্জাকির কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয় হঠাৎ কেন এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, জঙ্গিবাদ কেন হঠাৎ আলোচনায়? আমরা দেখলাম যে দুজনের বক্তব্য একটু দুই ধরনের। আপনার কাছে কি মনে হয়? দেখেন, শরীফ ভাই যে অনেকগুলো কথা বললো, খুবই ভালো কথা বলছেন, গ্রহণযোগ্য। আমি কিছু অ্যাড করি ওনার সাথে। যেমন আপনি যে জঙ্গিবাদের কথাটা বলতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কোনো সিমটম পায় না জঙ্গিবাদের, আতঙ্কিত হওয়ার কিছু নাই বা তেমন কোনো বার্তা নাই। আর জাহিদুর রহমান সাহেব যেটা বলছেন সেটা প্রধানমন্ত্রীর দপ্তরের কথা, কারণ সে তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বনাম প্রধানমন্ত্রীর যে কার্যালয়, দুইটার ভিতরে বক্তব্যটায় তারতম্য হয়েছে। আবার বলতেছে 100% জঙ্গিবাদ আছে, আবার 100% নাই। মানে আমি ব্যক্তিগতভাবে এটা অর্থ বুঝি না। মানে তার মানে কি, কখনো চালাবেন এটা বইলা, কখনো চালাবেন না, কিছু হইলে বলছিলাম আছে, মানে এটা কি? মানে জঙ্গিবাদ আছে এটাও সত্য, জঙ্গিবাদ নাই এটাও সত্য। মানে এটা আমি কথাটার অর্থ আমার কাছে পরিষ্কার না। এটা কি? তার মানে একটা ঘটনা ঘটলে তাহলে বলছিলাম জঙ্গিবাদ আছে সেটা, আর কিছু না হলে জঙ্গিবাদ নাই বলছি। প্রথম প্রশ্ন হলো জঙ্গিবাদটা কি আসলে? জঙ্গিবাদ কথাটার অর্থ কি? জঙ্গিবাদ বলেন, মব বলেন, জঙ্গির মতো কাজ তো করে এরা, আর তো কিছু না। তো শেখ হাসিনাকে যে সরানো হইল, তাদের কাছে তাহলে ওই দিনের ঘটনা তো মব না, জঙ্গিবাদও না, একটা ভালো ঘটনা, রাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল। এর মানে আমি জঙ্গিবাদ সাপোর্ট করছি না। আমি বলছি জঙ্গিবাদ ঘটনাটা কি, আমার পেনাল কোড, যে বাংলাদেশের যে আইন আছে তার আওতায়তে এই অপরাধগুলো আসে। একটা লোকের খুন করে তারা গ্রেফতার করে না, একটা লোকের বাড়িতে আগুন দেয় তাকে গ্রেফতার করে না। তো জঙ্গিবাদের ব্যতিক্রম কাজ কি? শাহজালাল এয়ারপোর্টে ধ্বংস করে দিবে, এই তো, যেহেতু ওই পুলিশ সতর্কতা পাঠাইছে, ধ্বংস করে দিবে। তো ধ্বংস করে দিবে তো ফৌজদারি অপরাধ ধরলেই তো হয়ে যায়। আপনি এত কিছু জানতেছেন, আপনি সব বার্তা আপনার কাছে আসতেছে, আপনার দেশে ডিজিএফআই আছে, এনএসআই আছে, সিআইডি আছে, এসবি আছে, র্যাব আছে, সবই তো আছে, বিজিবি আছে, প্রত্যেকের গোয়েন্দাও আছে। আমরা তো এয়ারপোর্টে যাই, আমরা তো দেখি যে কিভাবে তারা ওয়াচ করে। কোনো কোনো সময় বাংলাদেশে এমন হয় যে পরিমাণ ফ্লাইট, যে পরিমাণ প্যাসেঞ্জার, তার চেয়ে গোয়েন্দা বেশি। আমি আপনাকে বলছি, এয়ারপোর্টে ডিজিএফআইয়ের গোয়েন্দা আছে, এনএসআইয়ের গোয়েন্দা আছে, র্যাবের গোয়েন্দা আছে, পুলিশের এসবি আছে, আবার এসবির গোয়েন্দা আছে, তারপরে সিআইডির গোয়েন্দা আছে, কাস্টম গোয়েন্দা আছে, সিভিল এভিয়েশনের নিজস্ব গোয়েন্দা আছে। আপনি সবগুলো ক্যালকুলেট করে জরিপ করে 7 দিন যদি জরিপ করেন, তাহলে দেখবেন প্যাসেঞ্জার যদি 5000 যায় থাকে, গোয়েন্দা ডিউটি করছে 7000। আমি কেন বলছি ইয়েস আমরা তৎপর? এই শব্দগুলো কি? জঙ্গিবাদ শব্দটা আসলে কি? জঙ্গিবাদের সাথে সন্ত্রাসের সম্পর্ক আছে, জঙ্গিবাদের সাথে অস্ত্রের সম্পর্ক আছে, জঙ্গিবাদের সাথে মাদকের সম্পর্ক আছে। এখন অস্ত্রের ট্রানজ্যাকশন, সেখানে পয়সার ট্রানজ্যাকশন, মাদকের ট্রানজ্যাকশন, সেখানে পয়সার ট্রানজ্যাকশন। এই উৎসগুলো বন্ধ হচ্ছে না কেন? আপনি দেখেন শহরের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে বা দেশটার ভিতর দিয়ে নানান জঙ্গিবাদ ধইরা তার অস্ত্রশুদ্ধ ধরা হয়। জঙ্গিবাদ ধরেন বা সন্ত্রাসীদের কাছে মাদকও পাওয়া যায়। এই মাদক সে বানায় নাই, অস্ত্রটাও সে বানায় নাই। তাহলে অস্ত্র তার কাছে আসে যে সে তার মুনাফা লুটে নিয়ে নিছে। মাদকটা আমার কাছে চলে আসছে, এটা কিন্তু বাণিজ্য হয়ে গেছে। জেলে যাচ্ছে ওই রিভলভারওয়ালা, জেলে যাচ্ছে ওই মাদকওয়ালা, তার কাছে 50টা মাদক পাইছে এই জন্য। কিন্তু উৎস তো বন্ধ হয় না।
তা আপনি একটা দেশ যদি উৎস বন্ধ করতে না পারেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে, আমরা এর আগে শুনছি যে নির্বাচন হয়ে গেলে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে এই ধরনের কিছু থাকবে না। অথচ তারার ক্ষমতায় আসার পরই আমরা এই সম্প্রতি শুনলাম জঙ্গিবাদের আশঙ্কা বা জঙ্গিবাদের তৎপরতা। কেউ বলছে নাই, কেউ বলছে আছে। কেন? মানে বিষয়টা কি? এটা আমি এই চিন্তাটা আমার ভিতরে আসবে কেন? আপনাকে তাহলে রুটে হাত দিতে হবে। যেমন ধরেন আওয়ামী লীগ জঙ্গিবাদের সমর্থক নয়, বলবে যে আমি আওয়ামী লীগ, বলবে আমি জঙ্গিবাদের সমর্থক? কেউই বলবেন। আচ্ছা, বিএনপি জঙ্গিবাদের সমর্থক নয়। বিএনপি ক্ষমতায় ছিল 10 বছর, 3বার প্রাইম মিনিস্টার হলো। বিএনপি বলতে আমি বেগম খালেদা জিয়ার টার্মটা যদি ধরি, শেখ হাসিনা ছিল 20 বছর, এরশাদের পরে 30 বছর এরা ক্ষমতায়। সবাই কিন্তু জঙ্গিবাদ দমন করছে, র্যাবও বানানো হয়েছে জঙ্গিবাদ দমন করার জন্য। তো 30 বছর তো ভাই দমন করলেন, 30টা বছর তো আপনারা দমন করলেন। এখনো যদি জঙ্গিবাদ হয়তো দমনটা করলেন কি ইনফরমেশন। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। 30 বছর কিন্তু আপনারা দমাইছেন জঙ্গিবাদ। তারপরে ইউনূস সরকার ছিল, ইউনূস সরকার জামাত ঘেঁষা ছিল, বা ওনাকে টু সাম এক্সটেন্ট জঙ্গিবাদ, উনি জঙ্গির ভিতরে আসছিলেন, ভালো কথা। এখন তো নির্বাচিত সরকার আসছে, এতদিন কিন্তু আমরা শুনিনি। এখন আসার পর আবার আপনি হঠাৎ জঙ্গিবাদের কথা আসলেন। নির্বাচিত সরকার আসলেন, গণতান্ত্রিক সরকার আসলেন 2/3 মেজরিটি নিয়ে, এখন আপনি বলতেছেন জঙ্গিবাদের আশঙ্কা পাওয়া যায়। একজনে বলেন নাই, আরেকজনে বলতেছেন শতভাগ আছে, আবার শতভাগ নাই। ঠিক কথাটা আমার কাছে কেমন যেন মনে হয়। অন্যদিকে আসেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ তো জঙ্গিবাদ বিরোধী একটা দল। জামাতকে নির্মূল করতে হবে। জামাতকে আপনারা নির্বাচনে নিলেন, 68টা সিট দিলেন। উগ্রপন্থী বলতে জামাতকে ঠেকানো হয়েছে। দিলেন বলছেন কেন? তারা কি পায়নি? আমি তা বলছি, নির্বাচন হইল, 68টা সিট পাইলো, দিলেন বলতে কথার কথা, পাইলো। একটা শক্ত বিরোধী দল, হ্যাঁ, এইগুলো আপনি করতেছেন। তেলের ক্রাইসিস নিয়ে তাদেরকে নিয়ে কমিটি বানাচ্ছেন, কমিটির ভিতরে তারাও তো আছে, তাহলে সর্বত্র তারা আছে। তারপরে ইফতারের দাওয়াত দিলে সেখানে যাচ্ছেন সবাই। আবার তারা নির্মূল করতে হবে। যিনি বললেন নির্মূল করতে হবে, তিনি বলছেন আমি এই নির্বাচনের সময় বলছে এটা আমার শেষ নির্বাচন। কয়েকদিন আগে বলছেন কাউন্সিলের পর আমি রাজনীতি ছেড়ে দিব। চট করে নিয়ে আবার বললেন জামাতকে নির্মূল করতে হবে। মানে না, মেলে না, বুঝছেন, একটার সাথে আরেকটা। এই জন্য মাঝে মাঝে মনে হয় কি যে আলোচনায় যে আসি, আলোচনায় ছেড়ে দিই। না, আপনারা আলোচনা ছাড়লে না 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 না, আমি বলি টকশোতে আসার ইচ্ছা হয় না। বলবেন আপনি কোন হরিদাস পাল, এটা সেটা চূড়ান্ত। এই যদি চূড়ান্ত আপনি ধরে নেন, আপনি যেটা করবেন সেটা যদি অ্যাবসলিউট হয়, এটা হচ্ছে ফ্যাসিজম। যেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, যেভাবে সিদ্ধান্ত নেবেন। এই যে আজকে আপনি জামাতকে নিষিদ্ধ নির্মূল করে ফেলান, বাট থ্রু পার্লামেন্ট। পার্লামেন্ট উত্থাপন করেন না এরা জঙ্গিবাদ কিনা। এই প্রেম চলবে না বাংলাদেশে। জঙ্গিবাদ এলে ইয়েস নিষেধ করেন, দরকার নেই তো, আমার রাষ্ট্র দরকার। কারণ আমি কেন বলি কথাটা, কেউ যে বাংলাদেশের রাষ্ট্রটাকে চায় না, রাষ্ট্রটা তার কাছে গুরুত্বপূর্ণ না। কেন বলছি, একটা কথা আসছে যে আমেরিকার সাথে একটা চুক্তি করছে 3 দিন আগে, 12 তারিখ ইলেকশন হয়েছে, 9 তারিখে চুক্তি করছে। 6 লাভ, আমিও একমত। নৈতিকভাবে যদি ধরি আমি, ওই 3 দিন আগে একটা চুক্তি হয় না। 3 দিন আগে এরকম একটা চুক্তি করা উচিত না। বাট চুক্তিতে কি করছে আমরা জানি না। হয় না কেন? আমরা জানি, আমি একটু যোগ করেছি, সবাই বলেছে যে সবাই সম্মতি। আমি 2 জায়গায় আসতেছি। এক হইলো যে আপনি যেহেতু 12 তারিখ নির্বাচন করবেন, সেই হিসাবে 9 তারিখ একটা চুক্তি, এত অস্থিরতার কিছু নাই। দরকার হলে এটা যদি ভালো হয়, নির্বাচিত সরকার এসব করতে পারে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন উনি। আমি বলি যাওয়ার আগের দিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ সরকার, যাওয়ার আগের দিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ সরকার, সমস্ত সিদ্ধান্ত সে নিতে পারবে। গেল 2 নম্বর। 3 নম্বর, বলা হয়েছে এই সিদ্ধান্ত আজকে যে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তাদের সাথে আলোচনা করে তাদের সম্মতি নিয়ে এটা করা হয়েছে। প্রশ্ন হইতে পারে এখন, কেউ কেউ বলছেন যে ওই যে সব মেনে নিছি, যদি নির্বাচন না হয়, যদি না হয় সেজন্য মেনে নিছি, গণভোটও মেনে নিছি, এই কথাও বলছে। তার মানে এই যে রাষ্ট্র, মানে আজকের যে সরকারের তরফ থেকে বা সোশ্যাল মিডিয়া আমরা যেগুলো পাই, তাতে একটা জঘন্যতম চুক্তি করছে দেশ বিরোধী। আমি চুক্তি জানি না, কিন্তু সবাই যেহেতু বলছে আমি মেনে নিছি, ওটা রাষ্ট্রবিরোধী চুক্তি। তাহলে যারা সম্মতি দিছিল কেন?
যে ওই চুক্তি না হলে নির্বাচন হবে না সেই জন্যে? তাহলে কি আপনার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল দেশ রসাতলে যাক? ভেরি সিম্পল। আমাদের কথা হইল তখন আপনার আন্দোলন করে ইউনূস সাহেব গেট লস্ট, আপনি চলে যান, আপনার দরকার নাই, আরেকটা সরকার আসুক, সে এসে নির্বাচন দেখ, আপনার এই চুক্তির দরকার নাই। সেটা না করে আপনারা কি করছেন তাইলে? যে চুক্তিটা হয়ে যাক তারপরে নির্বাচন করি। তাহলে আমার কাছে রাষ্ট্র বড় না, রাষ্ট্রবিরোধী চুক্তি হয়েছে সেটাও বড় না, বিষয়টা হচ্ছে আমি ক্ষমতায় যাব। এই জন্য বলছি কি হবে আপনার টকশোতে এসে আলোচনা করলে? আমি আরেকজনের টকশোর কথা বলি, একজনের দায়িত্বশীল ব্যক্তি বললেন যে একটা ওত নেওয়ার পর দ্বিতীয় ওতটা নেওয়া যায় না, দ্বিতীয় যদি নেয় তাহলে আগের শপথ যে নিয়েছিল সেটা নালিফাই হয়ে যায়, অর্থাৎ ওইটা আগের পদটা বাতিল হয়ে যায়। অর্থাৎ যারা সংসদ সদস্য হিসেবে একটা ওত নিছে, দ্বিতীয় ওত নিছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে, এই ওত নেওয়ার দিয়ে সংস্কার পরিষদের সদস্য ওত নেওয়ার পর নাকি আগেরটা বাতিল হয়ে গেছে। মেম্বার অফ পার্লামেন্ট একজন উনি আছেন, সে বলছে এই কথাটা। তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি যদি মনে করেন আপনার ব্যাখ্যাটা যৌক্তিক কারেক্ট, আপনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন, আইনা বলেন এদের দ্বিতীয় শপথ নেওয়ার কারণে তাদের সদস্যপদ বাতিল হয়ে গেছে, আগের শপথটা বাতিল হয়ে গেছে, সুতরাং নোটিশ দিয়ে তাদেরকে ইয়ে করেন, পদগুলাকে শূন্য করে উপনির্বাচন করেন, না ভেক কথা বলবেন না। আপনি You have to be confident. কারোর সদস্যপদ থাকে না, যারা দ্বিতীয় কারো সদস্যপদ থাকে না, যেহেতু যদি নালিফাই হয়ে যায় দ্বিতীয় নেওয়ার জন্য। পাশাপাশি এটাও বলছি, হাফ নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি পার্লামেন্ট, আমাদের যে সংবিধান যেটা এক্সিস্টিং আছে সেখানেও 3টা শপথ নেওয়ার সুযোগ আছে। প্রথম শপথ যিনি মেম্বার অফ পার্লামেন্ট হন, সবাই একসাথে একটা শপথ নেন, উইথড্র করবেন, নাহলে আপনি স্পিকারকে নোটিশ দিয়ে বলবেন যে এদের সদস্যপদ নাই, দ্বিতীয় শপথ নেওয়ার কারণে এদের সদস্যপদ শূন্য হয়েছে, এখানে উপনির্বাচন করতে হবে। এই জন্য বলছি যে আমরা সব রং, যত লোক আমরা কথা বলি সব রং, এবং যেহেতু আপনার গায়ে শক্তি আছে সেই জন্য আপনার সব রং, যেহেতু আমাদের কি হবে কথা বলে কোনো লাভ নাই। এই জন্য বলি মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আবার বলতে পারি, আপনি বলতে পারেন আপনি ফ্রাস্ট্রেটেড হলে কি আসে? ইয়েস, জনগণের 4 পয়সার মূল্য নাই বাংলাদেশে। আমি আপনাকে বলে দিচ্ছি, বাংলাদেশ ইজ ফর 20% অফ দ্য পিপল। এই বাংলাদেশটা শুধুমাত্র 20% লোকের জন্য, বাকিদের জন্য নয়। বাকিদের জন্য যারা ভোট দিতে যায়, ওই যে বলে গণভোট দিছে, এটার ভিতরে কি আছে কেউ বোঝে না। আরে ভাই, গণভোট বুঝে না, ভালো কথা, বুঝলাম আপনারটা তর্কের খাতিরে। যেই ছেলেটা 18 বছর বয়স, যে ছেলেটা মেয়েটা ভোটার হয়েছে, সে কি জানে কারে ভোট দিলে ভালো আইন পাশ করবে? পার্লামেন্টের সদস্যের কাজ কি? তাদের কাজ আইন পাশ করা। তারা তো একজনের প্রশ্ন করে বসে, এই লোক নাকি এমপি হবে, কি এতে তো ব্যাংকের ঋণ খেলাপি, এই লোক নাকি এমপি হবে, আইন বলতেছে যে সে ডুয়েল সিটিজেনশিপ থাকলো না, এই প্রশ্ন করে। আবার তাদের ভোটে যারা গণভোট বোঝে না, যারা ওই 18 বছরের বাচ্চাটা যারা স্কুলে নিয়ে আসে বাপ মা, সে তো ওই ভোটও বোঝে না, সেইটাকে ক্যাশ করে দেশ চালান, এবং সেই 80 ভাগ লোককে অবহেলা করে মাত্র 20 ভাগ লোকের সুবিধা থাকেন আপনারা আরামে। মানুষকে যখন মূল্য দেন না, গায়ে শক্তি আছে, চালিয়ে যান, দেখা যাক। বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো লোক আগামী 100 বছরে আসে কিনা সন্দেহ। তাকে যখন বিদায় নিতে হয়েছে, অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আসলে কোনটা রং কোনটা রাইট মানুষই সেটি সিদ্ধান্ত নেবে। আপনারা আপনাদের বক্তব্য বলবেন, কথা বলবেন, আমরা সেই আশা করি। এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবহানা রাজ্জাক। ইনফরমেশন প্রতিরোধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, আমরা এটা নিয়ে শক্ত অবস্থানে যাব, আমরা ডিসইনফরমেশন বেস ফটোকার্ড অ্যালাউ করব না মিডিয়া থেকে। মিডিয়া অনেক সময় আমরা দেখছি বিভিন্ন মিডিয়া থেকে এটি যাচ্ছে, আমি কারোর নাম বলতে চাই না। এই ফটোকার্ড অনেক বিড়ম্বনার কারণ হচ্ছে, অনেক বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ধন্যবাদ, এটা আপনি যথার্থই বলেছেন। আমাদের একটা গণ অভ্যুত্থানের পরে সমাজের মধ্যে একটা অস্থিরতা আছে, এবং পৃথিবীর যে কোনো জায়গায় এই ধরনের রাজনৈতিক পরিবর্তনের পরে যারা এগুলোর সঙ্গে সরাসরি যুক্ত থাকে তাদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের তরুণদের মধ্যে অস্থিরতা কাজ করছে। গত 25 সালে বাংলাদেশে প্রায় 430 জন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা আত্মহত্যা করেছেন। এর একটা বড় কারণটা হচ্ছে যে এই ধরনের অস্থিরতা। এপ্রিল মাসের 1 থেকে 15 পর্যন্ত 18 জন শিক্ষার্থী তারা আত্মহত্যা করেছেন, তার মধ্যে 4 জন মেডিকেল স্টুডেন্ট। এই যে অস্থিরতাটা কাজ করছে, এটা আপনি প্রত্যেকটা জায়গায় পাবেন।
সমাজের মধ্যে এটা ছড়ানো হচ্ছে এবং খেয়াল করে দেখবেন প্রত্যেকেই প্রত্যেকের পেছনে লেগে আছে। আমাদের এই সময়কালে যে এজেন্ডাগুলো নিয়ে অ্যাড্রেস করা উচিত ছিল, যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনার মধ্যে আসতে পারত, রাজাকি ভাই অনেকগুলো অভিযোগ অনুযোগ অনেক কথা বলেছেন। যে জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার ছিল আমরা সেই জায়গায় অ্যাড্রেস করিনি। আমাদের জুলাইটা শুরু হয়েছিল কি দিয়ে? বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলবো। বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে আমরা সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ধরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে সরকার বছরে 2,58,000 টাকা খরচ করে। 2,58,000 টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে সরকার। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে বছরে খরচ হয় 81,000 টাকা। 81,000 টাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে 71,600 টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে খরচ হয় 800 টাকা। এই যে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আর একটা বিশ্ববিদ্যালয়ের এই যে ব্যবধানটা, বরাদ্দের যে বৈষম্যটা, স্বাভাবিকভাবে এর কারণে একটা এডুকেশনের যে আপনি কোয়ালিটিটা এনশিওর করতে চান সেখানে একটা ব্যত্যয় ঘটে, যেখানে বাজেটটা সাফিসিয়েন্ট। তাহলে বৈষম্য বিরোধী সমাজ কোথায়? বা আমি ওই জায়গাটায় আসতে চাচ্ছি, ওই জায়গাটা আসতে চাচ্ছি। এই যে আমাদের সোসাইটির মধ্যে একই দেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা পুরন ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে, দূরত্ব কতটুকু এবং বাজেটের ব্যবধানটা দেখেন। এর কারণে স্বাভাবিকভাবে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা পড়াশুনো করে বের হয় তাদের নলেজের ক্ষেত্রে, তাদের এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে একটা ব্যবধান তৈরি হয়। গত 1.5 বছরে এখন পর্যন্ত আমাদের স্টুডেন্ট লিডার বলেন, আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন বলেন, আমাদের সমাজের যারা নানা বিষয়ে কথা বলে তাদের বলেন, আপনি এই জায়গাটাকে কেউ অ্যাড্রেস করেছেন যে আমাদের এই যে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যটা আছে? কেউ করেনি। এই যে আমি তরুণদের আত্মহত্যার প্রবণতার কথা বললাম, গত পরশুদিনও একজন শিক্ষার্থী একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা করেছেন। এই যে অস্থিরতাটা কাজ করছে, এটা রিডিউস করার, এটাকে কমিয়ে আনার, তাদেরকে একটা সুস্থ জীবনে ফেরত দেওয়ার দায়িত্বটা কার? কেবল তার পরিবার নিয়ে নিরাময় কেন্দ্রে ভর্তি করবে, অমুক জায়গায় সাইকোথিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে, তাই না। রাষ্ট্রকে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি সেই আলোচনাগুলো দেখছেন না। আপনি অনবরত দেখবেন আপনার বিরুদ্ধে আমি, আমার বিরুদ্ধে আপনি। লন্ডন থেকে ইলিয়াস সাংবাদিক, তিনি পোস্ট দিচ্ছেন সার্জিস আলম সম্পর্কে, সার্জিস আলম ঢাকার থেকে পোস্ট দিচ্ছেন তার সম্পর্কে। গত 1.5 বছর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত। তার মানে এই না যে 5 আগস্টের আগে আমরা স্বর্গে ছিলাম, না, সবসময় কেউ না কারো পেছনে লেগে আছে। আপনি আমাদের সোসাইটির মধ্যে পজিটিভ চিন্তার জায়গাটা কোথাও দেখছেন? কনস্ট্রাকটিভ কোনো আলোচনাগুলো কি দেখছেন? আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন কেবলমাত্র ঘৃণা, একজন আর একজনের বিরুদ্ধে ঘৃণা এবং স্ববিরোধিতা আছে। রাজেকে ভাই অনেকগুলো কথা বললেন এই যে সংসদে গত পরশুদিন, ভালো লেগেছে। বিরোধী দলের একজন তরুণ এমপি বলছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় সংসদের মাননীয় হুইপ আসাদুল হাবিব দুলুকে, তিনি আমাদের সবার জন্য নাটোরের কাঁচাগোল্লা নিয়ে এসেছেন এবং আমাদের সবাইকে দিয়েছেন। আবার পরের দিন সকালবেলা বলছেন পার্লামেন্টে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, পার্লামেন্টে আমাদেরকে কণ্ঠরোধ করছে, আপনাকে দেখে নিব। আবার আরেকজনে বলছে যে এদেরকে সমূলে উৎপাটিত করতে হবে, উচ্ছেদ করতে হবে। অর্থাৎ এই যে সকালে এক রকমের বক্তব্য, বিকালে এক রকমের বক্তব্য, পার্লামেন্টের ভেতরে এক বক্তব্য, রাস্তায় আর এক ধরনের বক্তব্য, এবং এর ভেতর থেকে সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। মিডিয়ার একটা অংশের মধ্যে অসুস্থ একটা প্রতিযোগিতা, ভিউ ব্যবসা। আমি অনেক জায়গায় 2-1জনকে বলেছি, রাজ্যকে ভাই খেয়াল করে দেখবেন যে তারা খোঁজে যে এই গেস্টের সঙ্গে গন্ডগোল আছে কার, ঝগড়া হইতে পারে কার, আরেকজন গেস্ট খুঁজে বের করে, তারপরে 2জনকে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে একটা প্রশ্ন নিয়ে একটা ক্যাচার লাগাই দিল, 2জন ঝগড়াঝাটি করলো, ওইটা কেটে পরে রিল বানিয়ে চলে। ঠিক এটি একটা মিডিয়ার কেবলমাত্র এই ব্যবসাটাই কি তার মুখ্য? মানে কার সঙ্গে কার লাগবে, কার সাথে কার লাগবে, এইভাবে সিলেক্ট করা হয়, এইভাবে খুঁজে বের করা হয় যে অমুকের সাথে লাগবে কার, তার। কিন্তু এর মধ্যে আবার দেখবেন মোটামুটি শান্ত যারা হয়তো ঝগড়া করতে চায় না,
তাদের আবার আলোচনা আগ্রহী না আর কি, তাদেরকে নিয়ে আসার অন্যদেরকে। কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। আপনি পৃথিবীর প্রত্যেকটা দেশের মিডিয়ার একটা সোশ্যাল কমিটমেন্ট থাকে। সে কমিটেড কার প্রতি? জি। সে তার পাঠক এবং দর্শকের প্রতি কমিটেড। কিন্তু আমার এখানে যেটা দেখা যাচ্ছে, আমাদের কমিটমেন্টগুলো মূলত সরকারের প্রতি, পুলিশের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি চাপের মধ্যে থেকে কাজ করে এই কথাগুলো বলে। আপনি দেখেন পৃথিবীর কোথাও কি এটা পাবেন যে আজকে সকালবেলায় একটা গণমাধ্যম তার অনলাইনে একটা নিউজ দিল, 2 ঘন্টা পরে 5 ঘন্টা পরে সেটি চেঞ্জ করে বলল যে এটা সঠিক না। কিন্তু ওই যে ভুল নিউজটা 8 ঘন্টা থাকলো, তার জন্য সরি বলার কোনো ঘটনা কি আমাদের এখানে আছে? অথচ পৃথিবীর বহু জায়গায় শুধুমাত্র এই ভুল নিউজ দেওয়ার কারণে একেবারে চূড়ান্ত পজিশনে যারা থাকেন তাদের পদত্যাগ করার ঘটনা ঘটে না? অসংখ্য। বড় বড় প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে চলে যান, তিনি ভুল তথ্য দিয়েছেন। আমাদের এখানে একেবারে দিচ্ছে, 2 ঘন্টা 4 ঘন্টা পরে কার্ডটা সরিয়ে নিচ্ছে, এবং সে বলছেও না যে এই সংক্রান্ত একটি কার্ড আমাদের অনলাইনে বা আমাদের স্ক্রলে আমরা 2 ঘন্টা ধরে প্রচার করেছি, তার জন্য দুঃখ প্রকাশ করছি, সেটিও বলছে না। আমি যেটা মনে করি, স্বাধীনতা মানে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না। স্বাধীনতা মানে যা খুশি তাই করতে পারবো না, এই ধরনের একটা ব্যবস্থার নাম হলো স্বাধীনতা। শরীফ ভাই, আপনার কাছে আবার আসতে চাই। শরীফ ভাইও বলছিলেন, আপনিও বলছিলেন, আজকে আপনার দুজনেই টক কাট করলো কেউ, উনি এটা বলছেন। ইফ ইট ইজ ফলস, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলা হবে না, এটা ছাড়ছে কে তাকে ধরা হবে। আমি কি বুঝাইতে পারতেছি শরীফ ভাই? কিন্তু যদি শরীফ ভাইয়ের নামে কেউ ছাড়ে, তাহলে শরীফ ভাইয়ের জিজ্ঞাসাবাদ করবে কেন? আপনি প্রথম রুটে যাবেন, ফটো কার্ডটা যার ইয়েতে পাবেন, যার আইডিতে পাবেন, সেই আইডি মোতাবেক তাকে সার্চ করবেন, তারপরে তাকে ধরবেন। আর ফটো কার্ড মানে হইল বানানো, যে কোথায় কোন কথা বলছি তার আলোকে। তো এটা যদি হেরফের হয়, সেটার দায় ফটো কার্ড যে বানায় তার। আপনি তো পাহারা দিতে পারবেন না, আপনার কাছে তো টেকনোলজিটা নাই। আপনি যদি ধরেন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা ফটো কার্ড দেয়, প্রধানমন্ত্রীকে কেউ জিজ্ঞাসাবাদ করবে? নো। দিছে কে, কার আইডির থেকে? একইভাবে আপনার প্রতিটা নাগরিককে ভাবা উচিত যে মিস্টার এক্স এর নামে দিছে বলেই আপনি সুবিধা পাইয়া তারে নিয়ে গেলেন, তারে জিজ্ঞাসাবাদ কেন? আগে দিবেন কোন আইডির থেকে আসছে, কারণ এখানে ইমেল ব্যবহার করা হয়, ফোন নাম্বার ব্যবহার করা হয়, অনেক কিছু ব্যবহার করা হয়। আমি এত বুঝি না টেকনোলজিটা, বাট এইটা বিবেচনায় নেওয়া উচিত। কি বলেন শরীফ ভাই আপনি? অফকোর্স আপনি ভাবতে হবে না যে কোন আইডির থেকে দিছে। আপনি তো আমার নামে দিল বা ওনার নামে দিল বলেই যে উনি দায়ী তা তো না। তাইলে পরে তো এমপির নামে দিলে এমপি দায়ী হয়ে যাবে। যার জন্য একজন একটা কথা বলছিল যে কেউ যদি আপনার বাসায় পার্সেল দিয়ে একটা রিভলভার পাঠায় আর আপনাকে গ্রেপ্তার করে, ইট ইজ রং, কারণ যে পাঠাইছে সেটা আমার অ্যাড্রেসে পাঠাইছে, আমি কি করব? একটা কথার কথা দিচ্ছি। সুতরাং এগুলোকে ভেরিফাই করতে হবে। এই যে ফটো কার্ড বিষয়টা আপনাকে মারাত্মকভাবে ভেরিফাই করতে হবে যে এটা কারা ছাড়ে, কোত্থেকে ছাড়ে। এরপরে আসেন, এই যে বললো যে টক শোতে এসে অনেক কথা বলা, ওই যে লাগায় দেয় ফটো। ইয়েস, আপনি টক শোতে দেখবেন সরকার পক্ষের লোকও আসে, সরকারি দলের সমর্থক আসে, বিরোধী দলের সমর্থকরাও আসে। এখন সরকারি দলের সমর্থক এসে যখন টক শোতে কথা বলে, সে এমন অনেকগুলা ডেটা দিয়ে ফেলায়, কিংবা আমরা একটা কথা বলতে গেলে সে এমনভাবে ডিনাই করে, ওইটা চ্যালেঞ্জ করলে দেখা গেল যে তার অ্যাডভান্টেজ এত বেশি, সে যা খুশি তাই করতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ সে যে অ্যাটিটিউড তার নানানটা দেখাইতে পারে। আমরা কিন্তু সেটা দেখাইতে পারি না। সেখানেও বোঝা উচিত যে সরকার পক্ষের লোকটা যে সেখানে আলোচনা করলো, ইফ ইট ইজ ডিসইনফরমেশন রিলেটিং, রং ইনফরমেশন রিলেটিং যদি হয়, সেটার জন্য তাকে বলা উচিত যে এই সমস্ত তথ্য তোমরা দিতে যাও কেন। সুতরাং এই যে আমরা যেটা ফটো কার্ড দেওয়া, এটা আমি বারবার বলি, কারণ অনেকের নামে এইরকম আছে। ইভেন আমিও দেখছি আমার নামে আছে। আমি অলরেডি কাগজ টাগজ রেডি করছি যে আমি থানায় জানাবো। আপনার নামেও আছে? হ্যাঁ। এই যে তাহলে আপনাকে ধরতে হবে কার নামে, কোন আইডির থেকে আসে। আইডিটা তো মেইন। আপনার আইডির থেকে আপনি দিচ্ছেন একটা টেক্সট, সেজন্য আপনাকে ধরা হবে।
আর আমাদের যদি জিজ্ঞাসাবাদ করে তাহলে আমরা এই যে টকশোতে কথা বলতেছি, আপনি মাঝখান দিয়ে 2 লাইন নিয়ে মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি কেউ ফেক আইডি তার অন্য কোনো আইডি থেকে যখন ফটো কার্ড বানায়, সেটার জন্য যখন মন্ত্রী এমপির জিজ্ঞাসাবাদ করা হয় না, মূল আইডি হোল্ডারের কাছে যায়, একইভাবে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে যখনই মনে হবে যেটা ফেক আইডি কিংবা ফটো কার্ড যেটা রাষ্ট্রবিরোধী হয়েছে বা খারাপ হয়েছে, আপনি আইডিটা কার নামে সেখানে খুঁজে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এটাই নিয়ম। তাইলে পরে অটোমেটিক বন্ধ হবে। আর যদি আপনি ওইভাবে না গিয়ে আপনি মনে করেন যে সরকারের বিরোধী একটা বক্তব্য হয়ে গেছে, সুতরাং তাকে ধরো, এটা হবে রং ডিসিশন, এটা আপনার জন্য পরিস্থিতি আরও খারাপ করবে সময়ের ব্যবধানে। সুতরাং ওইটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রকৃত ক্রিমিনালকে খুঁজে বের করেন, ফটো কার্ড যারা করে তাদেরকে বের করে আপনারা তাদের বিচার করেন। এখন আপনি যদি মনে করেন যে আমার টকশোতে সরকার কোনো বিষয়ে গাত্রদাহ হয়ে যেতে পারে, এখন যদি মনে করেন তাদেরই কোনো বট বাহিনী একটা ফেক একটা আইডি বানাইয়া সেখানে একটা ফটো কার্ড ঢুকাইয়া দেয়, আর সেটার জন্য যদি আপনি আমাকে চার্জ করতে আসেন, দ্যাট শুড বি এ রং ডিসিশন। বট বাহিনী কি? বট বাহিনী শুনি নানান জনে বলে যে বট বাহিনী বিভিন্ন এরা প্ল্যান করে সংঘবদ্ধ হয়ে কাজ করে। সব দলেই থাকে বট বাহিনী? হ্যাঁ, সব জড়িত থাকার এই জায়গাটা আমার আবার একটু ভিন্ন আছে, যুক্ত করার আছে আর কি। মানে আপনি ক্রিমিনাল অফেন্স যদি কেউ করে, একটা কোথাও জায়গায় চুরি হলো, চুরির মালামাল আপনি আমার কাছে পেলেন, আমি ডিরেক্ট এটি করিনি, আমিও কিন্তু আইনত অভিযুক্ত হব। আপনি সোশ্যাল মিডিয়া এটা ইউজ করছেন, কোনটা পোস্ট করা যাবে কোনটা যাবে না মিনিমাম এই ধারণাটুকু আমাদের অনেকের আছে। আপনার একটা ভালো কথা আমি এটি প্রচার করছি না, কিন্তু আপনার পরিবার সম্পর্কে একটা কুৎসা, এটি আমি খুব উৎসাহ সহকারে প্রচার করছি। আমার যে মোটিভটা, এই মোটিভটা কিন্তু ভালো না। এখন আপনি যদি বলেন যে আপনি যেহেতু তৈরি করেন নাই, আপনি কেবলমাত্র প্রচার করেছেন, আমি অনেক কিছুই জানি, কিন্তু এটি ইচ্ছাকৃতভাবে আমি করছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমি এই জায়গাটায় মনে করি যে আমাদের পলিটিশিয়ানদের একটা বড় দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। এই কাজগুলো যারা করছে প্রত্যেকেরই আপনি কোনো না কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে, যে তৈরি করছে তারও আছে, যে প্রচার করছে তারও আছে, এবং এর পেছনে একটা রাজনীতি আছে। আমাদের এই কাজটা করা উচিত। একজন রাজনীতিবিদের আমি 1000টা সমালোচনা করতে পারি, জামাতের আমির আমি তার 50টা সমালোচনা করতে পারি, কিন্তু আমি তার পরিবারের কোনো একজন সদস্য সম্পর্কে আমি একটা বাজে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব, এই অধিকার আমার নাই। এবং এটি যদি করা হয়, আপনি যদি সেটাকে মত প্রকাশের স্বাধীনতা আটকে দিচ্ছে এই কথা বলেন, এটি অন্যায়। একইভাবে এটি যদি প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও হয়, এটা অন্য কোনো পলিটিশিয়ানের ক্ষেত্রেও হয়। আমাদের এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে আমাদের পলিটিশিয়ানদের কোনো পরিবারের কেউ থাকতে পারবে না, নারীর সদস্য থাকতে পারবে না, থাকলেই তাকে নানাভাবে এইভাবে উপস্থাপন করা এবং এমন এমন শব্দ ব্যবহার করা হয়, এবং সেগুলো দেখেছেন সভা সমাবেশে ঘনিষ্ঠ বন্ধুরা পর্যন্ত যে সমস্ত শব্দ উচ্চারণ করতে অস্বস্তি বোধ করে, সেই শব্দগুলো এখন সোশ্যাল মিডিয়ায় সভা সমাবেশে অহরহ বলা হচ্ছে, কমেন্টে লেখা হচ্ছে। আমরা সম্ভবত এই জায়গাটা আমাদের একটা বড় অধঃপতন ঘটেছে। এটি শুধুমাত্র XYZ একটা দল, দুটো দলকে আপনি এটার জন্য অভিযুক্ত করতে পারবেন না, সামগ্রিকভাবে একটা অধঃপতন ঘটেছে। এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য ফরাসি বিপ্লব কেবলমাত্র রাজনৈতিক পট পরিবর্তন করতে ভূমিকা রাখেনি, সেখানকার মানুষকে নাগরিক বানিয়েছিল, সেখানকার মানুষকে কতগুলো রাজনৈতিক চেতনা দিয়েছিল। কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের এখানে পরিবর্তন মানে হলো এক দল পালিয়ে গেছে আর এক দল এসে আমরা স্টিয়ারিংয়ে বসেছি। জি, স্টিয়ারিংয়ে বসার কথা যখন আপনি বললেন, তখন আজকে ইউ পর্যবেক্ষণ প্রধান তিনি আজকে বলেছেন যে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং আমাদের চোখে পড়েনি। আমি রাজ্জাকিকেই বলছি। এর আগে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি, একাধিক দলের থেকে শুনেছি যে নির্বাচনে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আজকে বলা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ঘটনা ঘটেনি। এখন আমার কাছে কি ইউ রিপোর্টটাই মডেল? সেইটি আমি আপনার কাছে জানতে চাই। আসলে যদি ওইটা মডেল হয়, দেখেন এইটা যদি আপনি ধরে নেন যে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই কথাটা বললে কাদের পক্ষে যায়, কারা খুশি হবে? ফর এক্সাম্পল, এখন যারা পার্লামেন্টে আছে, কথার কথা, বিশেষ করে পার্লামেন্টে যারা ক্ষমতাসীন দল, এটা তো পজিটিভ একটা রিপোর্ট তাদের পক্ষে, এই ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলে। আচ্ছা, আবার এদের রিপোর্টটা নিয়ে যদি আমি বলি, কতজন লোক মারা গেছে জাতিসংঘের রিপোর্ট দিছে না, এই যে জুলাই আন্দোলনে, এগুলো তো ওই সরকারের সময় সরকারিভাবে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু আবার গ্রহণযোগ্য না।
জাতিসংঘ সব জানে কিনা। বিষয়টা হচ্ছে আমাদের স্বচ্ছতা নাই। কেন স্বচ্ছতা নাই? যেমন ধরেন আপনি, জামাত তার জীবনে সর্বোচ্চ 3টা সিট পাইছে আমি জানি, ওই একক নির্বাচনে। তারপর কিন্তু এই জামাতরে স্বাধীনতা বিরোধী শক্তি 55 বছর ধরে বলছি, কিন্তু আমরা বিচার করতে পারি নাই কেন? আমি কথার কথা বলছি। কিন্তু সেই জামাত আজকে আস্তে 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 68টা সিট নিল, 68টা আসন পাইছে, 31% নাকি ভোট দিছে। আবার তাদেরকে আমি নির্মূল করতে চাই, তাহলে কি এই যে 31% ভোট পাইলো, এটা কি জিনিস? অনেক প্রশ্ন আসে তো। কাজে আপনি এই যে ইঞ্জিনিয়ারিং হয় নাই, যে রিপোর্টটা যে তারা দিছে, এটা আমি তো চ্যালেঞ্জ করতে পারি না। কেননা আপনি গণভোট 2বার গণছেন, আপনার কি মনে আছে? একবার গণলেন 12 তারিখ, 13 তারিখ আপনি একটা গেজেট দিলেন। তারপরে 7 দিন পর আবার একটা গণনা হইলো, 10 লাখ ভোট বাতিল হয়েছে। তা সেদিন যে গুনলেন তখন কোথায় ছিল? আর একটা প্রজ্ঞাপন জারি করলেন। এই যে 2টা প্রজ্ঞাপন জারি করলো, এই 2টা প্রজ্ঞাপন জারি করা মানে 10 লাখ লোক ভোট শুধু গণভোটেরই নষ্ট হইলো। আর যে নির্বাচনের বিভিন্ন আসনে তার কোথাও কোনো ভোট নষ্ট পায় নাই। কাজে আমি ওই রিপোর্টটায় যে আমি খুব খুশি হয়েছি সেটা না, এবং আমার কাছে আমি ঠিক বুঝি না। আমার কাছে মনে হয় সব জায়গায় বোধহয় একটা রাজনীতি থাকে। এখন এইটা এই এই এত সুন্দর একটা রিপোর্ট দিয়েছে, ইঞ্জিনিয়ারিং হয় না, তারাই অথরিটি হয়ে গেল। আমার দেশের ইলেকশন কমিশন আছে, সব কিছু আছে, সেখানে আমাদের নিজেদের ভিতরেই বিতর্ক আছে। সৈয়দ রেজওয়ানা বলছেন কি উগ্রবাদীরা যাতে মেইন স্ট্রিম আসতে না পারে সেই ব্যবস্থা তারা করেছে, বলছে তো, কথাগুলো তো আসছে। তো যদি আইসা থাকে তাহলে তো এই কথাগুলো থাকলে তো একটা কনফিউশন, একটা সন্দেহ থেকে যায়। বাট নির্বাচনী ফলাফল যা হয়েছে, আমরা ওই তিনি কোন কথার ভিত্তিতে আসলে তিনি বলেছেন? আমরা কেমনে বলবো সেটা? উনি তো বলছেন, উনি কিসের ভিত্তিতে বলছেন আমি কেমনে আজকে বলা বলবো? হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং নেই, তাহলে তিনি কেন এটাকে বলতে গিয়েছেন? এখন কোনটা আপনি ধরবেন? কোনটা ধরবেন? আপনার কাছে ওইটা অথরিটি হলে কি আমার দেশে ইলেকশন হবে, অথরিটি তারে ধরবো? আবার যদি তাকে অথরিটি ধরি, তাহলে রেজওয়ানাটা কি হিসাবে বললো তাকে আপনি জিজ্ঞাসাবাদ করেন। আবার যারা গণভোট গণনা করে 10 লাখ বাতিল পেলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। আমি তো রাজি, হ্যাপি, ডু ইট। ইউএন মিশনের ইউএনের যে রিপোর্টটা, ওইটাই আপনি ইঞ্জিনিয়ারিং যদি না হয়ে থাকে 100 ভাগ। এই প্রশ্নটা আসতেছে কেন? এই যে প্রশ্নটা আসতেছে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই প্রশ্নটা আসলো কেন? ওনাকে বলতে বলছে কে এটা যে এখানে ইঞ্জিনিয়ারিং হয় নাই? ওনারা বলতে বললো কে? এটা কি বাংলাদেশ সরকার দাবি জানাইছে যে আমাদের নির্বাচন সম্পর্কে আপনি বলেন? মানে উনি বললো কেন? নাকি ওনাকে কেউ বলাইছে ইনফ্লুয়েন্স করে যে আমি একটা সুন্দর নির্বাচন উপহার দিব, সারা পৃথিবী তাকায় তাকায় দেখবে? এটা যারা বলছিলেন তারা দেওয়া হয়েছেন কিনা এটা আমরা জানি না অবশ্য। আমরা তো জানি না। তো সেজন্য আপনি তো এই প্রশ্নটা আনলেন কেন যে আজকে তারা প্রতিবেদন দিয়েছে, কেন আপনি দিবেন কেন? আর সেটা নিয়ে আমরা সাথে ডিবেট করব। আরেকটা হতে পারে, বলেন। আজকে যে নিউজগুলো আমরা দেখেছি, হয়তো কালকে এমনও হতে পারে যে এই যে মিডিয়াগুলো এই নিউজটা করেছে যে কালকে উনি ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করেনি। আমাদের এখানে এটা হচ্ছে, জি, এই নিউজগুলোই যারা করছে পরের দিন বলছে যে এই আলোচনাটা নাই। গতকালকে সারাদিন সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যে 1 বছরের সুবিধা, সেই সুবিধা সরকার 6 মাস করে দিয়েছে। এটা নিয়ে টকশো হয়েছে, কালকে আমরা একটা টকশোতে এটা নিয়েও কথাও বলেছি। আজকে এসে শুনলাম গতকালকে যারা নিউজটা করেছিল আজকে তারা বলছে সরকার সেই সিদ্ধান্ত, এরকমের কোনো সিদ্ধান্ত নেয়নি। তো ওই রিপোর্টারকে যদি আমি কাছে পেতাম, আমি তাকে জিজ্ঞেস করতাম যে গতকালকে তো তোমরা রিপোর্টটা করেছো, তো এই যে পরিবর্তনটা হলো, তুমি একটা ভুল তথ্য দিলা, এই একদিন পর্যন্ত এটি ছড়ালো বিভিন্ন জায়গায়, তো তুমি এটার জন্য সরি বলো। যতক্ষণ না পর্যন্ত এদের কাছ থেকে সরিটা আপনি বের করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তারা রেসপন্সিবল হবে না, দায়িত্বশীল হবে না। কারণ হচ্ছে শাস্তি আসলে কেন দেওয়া হয়? যাতে মানুষ মনে রাখে যে এই কাজটা করলে আমাকে আবার অর্থ অথবা শারীরিক দণ্ড হতে পারে, ওই ভয়টা তার মধ্যে যাতে কাজ করে। কার্ডের ক্ষেত্রে এটি, নির্বাচনে ভোটের ক্ষেত্রে রাজ্জাকির ভাইয়ের আজকে মেজাজটা সম্ভবত খুব গরম আছে আর কি। তিনি যাদের কথা বলছেন তারা কিন্তু তাদের মধ্যে মিট মীমাংসা কিন্তু খারাপ না। ওই যে বললাম যে তারা একসাথে লাড্ডু খাচ্ছেন, একসাথে ওই কাঁচাগোল্লা খাচ্ছেন। আবার কয়দিন আগে দেখলাম স্পিকার বলছেন যে হাঙ্গর নিয়ে এসেছি, তিমি নিয়ে এসেছি, দুপুরবেলায় সবাই একসাথে খাবো। অর্থাৎ তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা এখানে এসে ঝগড়াঝাটি করি আর কি, উপরে উপরে একরকম, তলে তলে একরকম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে, 12 ফেব্রুয়ারি, আজকে 2 মাস পরে ওনার এই কথাটা কেন বলতে হচ্ছে? কেন বলছেন? সেই তো প্রশ্ন। এই রিপোর্টটা 2 মাস সময় লাগলো তাদেরকে তৈরি করার জন্য। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে বাইরের থেকে যারা আসে সবাই এরকমের কথাই বলে,
আপনি কোনো অবজারভারের কাছ থেকে শুনবেন না যে প্রান্তে বিভিন্ন জায়গায়, এখানে নির্বাচন নিয়ে তো দুই পক্ষের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। এটার যে একটা ভাব গাম্ভীর্য ছিল, জুলাই আগস্ট বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, সেই ভাব গাম্ভীর্যটা এখন আর নাই। না থাকার কারণে কি হলো, আমাদের ওই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে স্মৃতি, এটাও কিন্তু আওয়ামী লীগ জমানাতে এই তাদের বাড়াবাড়ির কারণে মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু মানুষের অনেক রকম নেতিবাচক কথাবার্তা আসছিল। যদি 24-এর গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতা সব মানুষ তাদের প্রতি যে প্রত্যাশা রেখেছিল সেটি পূরণ করতে পারতো, আমরা যদি ধরে নেই সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারতো, যে অভিযোগগুলো আপনি করলেন এতক্ষণ, সব অন্যায়গুলো যদি আমরা না দেখতাম, তাহলে কি 24-এর সাথে আপনি 71-কে তুলনা করতে পারেন? প্রথমত হলো তখন একটা ভিন্ন ইতিহাস তৈরি হতো, আমরা হয়তো ওই প্রসঙ্গে যেতামই না, কেউ যেতাম না, আমরা তাদেরকে সবাই মাথায় করে রাখতাম, এবং এই 24-কে কেন্দ্র করে একটা নতুন ইতিহাস রচিত হতো, একেবারে নতুন একটা ইতিহাস রচিত হতো। প্রত্যেকটা জাতিরই কিন্তু অনেক ইতিহাস থাকে। যেমন ধরুন, আমি আইনের ছাত্র, যেমন জর্জ ওয়াশিংটনকে বলা হয় ফাদার অফ দ্য নেশন আমেরিকাতে, কিন্তু জর্জ মার্শাল চিফ জাস্টিস। তো একটা সময় আমেরিকা ভেঙে যাচ্ছিল, তো তারা বললো যে আমাদের জাতির পিতা হলো জর্জ ওয়াশিংটন, কিন্তু যদি জর্জ মার্শালের মতো এরকম একজন প্রধান বিচারপতি আমাদের না থাকতো, তাহলে আমাদের রাষ্ট্রটার অস্তিত্ব থাকতো না। এই জন্য আমেরিকাতে, আমেরিকার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ফাদার হিসেবে কিন্তু জর্জ মার্শালকে মনে করা হয়। তো এরকম হয় কি, প্রয়োজনের তাগিদে ইতিহাস রচিত হয়ে যায়। আমরা আমাদের একটা অনেক সুন্দর একটা যাকে বলা সুযোগ ছিল 24-কে নিয়ে একটা ইতিহাস রচনার, আমরা সেই ইতিহাস এখন মানে রচনা সম্ভবই না। এই ইতিহাসের সঙ্গে যারা সম্পৃক্ত, এদের ইতিহাস সামনে আসলেই হয়ে যায়। এই জন্য আমরা বারবার শুধু ওই সেই 71-এর স্মৃতিতে চলে যাচ্ছি। অবশ্যই, আসলে আমরাও বারবার এই প্রশ্নটা চলেই আসে। যেমন আমরা যদি নেপালের ঘটনাটাও দেখি, যে ওখানে ছাত্র জনতার একটি অভ্যুত্থান হয়েছিল, তারপরে ছাত্র জনতার ওই দল আসলে ক্ষমতা গ্রহণ করলো। বদিউর রহমান, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। এই যে মানুষের হতাশা 24-এর গণঅভ্যুত্থানকে ঘিরে তৈরি হয়েছে, সবার মধ্যে এক বিশাল প্রত্যাশা নিয়ে তারা অপেক্ষা করছিল যে ছাত্র জনতার নতুন একটা দল আসবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল যে লিডারশিপের জায়গাতে হয়তো তিনি অনন্য এক উচ্চতায় নিয়ে যাবেন। সেই জায়গাতে তিনি কতটুকু সফল, এই উত্তরটি আপনার কাছে জানতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের পর রিসেট বাটনে চাপ দেওয়ার কথা বলেছেন, তাতে কি আসলে রিসেট হয়েছে? ধন্যবাদ। এর আগের যে গুরুত্বপূর্ণ বিষয়টা 24 এবং 71-এর তুলনা, সেখানে আমার মতামত এটা তুলনা হয় না। 71-এর সাথে 24-এর কোনো তুলনাই হবে না, পরিষ্কার কথা। কারণ 71 একটা দেশ স্বাধীন হয়েছে, সেখানকার যে গেট আপ, সেটার যে ডাইমেনশন, সেটার যে বিশালত্ব, এটার সাথে 24-এর একজন হঠকারী শাসককে সরানোর আন্দোলন কোনো রকমের তুলনা হয় না, পরিষ্কার। শুনতে শব্দ একরকম হইতে পারে, শেক্সপিয়ারের এবং ওভারশিয়ার দুইটা প্রনাউন্সিংটা এক জাতীয়। এখন কে যদি শেক্সপিয়ারের ভক্ত হয়ে ওভারশিয়ার দেখে যদি পা ধরে কাদম্বুসি করে যে নিশ্চয়ই আপনি শেক্সপিয়ারের ভাই, তাহলে তো আর এটা বলার কিছু থাকে না। অতএব 71 আনপ্যারালাল, সেটা তার জায়গায় উচ্চ আসনে থাকবে, ওটার সাথে 24-এর তুলনার কোনো প্রশ্নই আসে না। এটা হইল আমার মন্তব্য। দ্বিতীয় হইল ইউনূস সাহেব আশা বা রিসেটের বাটন টিপার থেকে শুরু করে ইউনূস সাহেব আসতেছেন, এটা আমি তার আগমনের 11 মাস আগে আমার কলামে লিখেছিলাম যুগান্তরে। সেই 5ই সেপ্টেম্বর 2023 ওই কলামে আমি ফিনিশিং দিয়েছিলাম যে বাইরে এবার কথা আছে, শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। And that did happen just after 11 months. সুযোগ হাতছাড়া করবেন না, তার মানে তিনি কি সুযোগের অপেক্ষায় ছিলেন? জি, তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। কারণ আমি ওনাকে বিশ্লেষণ করে যেটুকু জানি, হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। তো এখন এই পাওয়ারের জন্যই উনি প্রথম 111-এর সময় খোলা সিটি দিয়েছিলেন। খোলা সিটি দিয়ে পরে তিনি আবার বন্ধ করেছেন। তারও আগে যদি যাই আমরা 9, 10, 11-র দিকে ওনার যেসব বক্তব্য ছিল, সেগুলোতেও তিনি মোটামুটিভাবে পাওয়ার গ্যাসে একটা পার্টি গ্যাসে কথাবার্তা বলেছেন। এবং সেটারই ফলশ্রুতিতে আবার লন্ডনে ললিপপ ধরানোর কাণ্ডগুলি ঘটিয়েছেন। কেমন? আপনি সবার কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজ বিবেচনায়। আর তিনি দেশটাকে এমনভাবে দেখতে চান যে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দিবে।
তো তার এইসব চমৎকার কথা শুনে টুনে আমিও বেশ খুশি হইলাম যে ইউনূস সাহেব আসতেছেন, একটা কিছু হবে। যে জন্য আমি ওনার শপথ গ্রহণের পরে প্রথম টিভি অনুষ্ঠানে বলেছিলাম যে তাকে অন্তত 5 বছর সময় দেওয়া হোক লাইভ অনুষ্ঠানে, আচ্ছা। তাহলে তিনি অনেক কিছু করবেন। আমাদের এখানে গ্রিন কার্ডের জন্য লাইন দিবে মানুষ। তারপরে মানে আপনি সত্যিকার অর্থে এটা এটা চেয়েছেন? সত্যিকার আচ্ছা। এখন করুক। আচ্ছা, তারপরে বললাম যে পুরো 5 বছর দিতে যদি কষ্ট লাগে তাহলে হাসিনা ইলেকশনের পরে যে কয় মাস 6-7 মাস ঠিক গেছে ওটা বাদ দিয়ে বাকিটা দেওয়া হোক। কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকলে তো 5 বছর আগে আর ইলেকশন হতো না। কিন্তু তারপরে 4-5 মাস যাওয়ার পরে ওনার যে এনজিওগ্রামের গভর্নমেন্ট দেখলাম, সেখানে যত অপদার্থগুলো নিয়ে আসলেন দেখলাম যে উনি লোক ছিলেন না, কোথা থেকে যে হয়তো হেলথের জানেন না তাকে সেখানে স্বাস্থ্যমন্ত্রী বানায়। এগুলো দেখার পরে বললাম যে না, আর তো পারা যায় না, কারণ লেজি গোবরে করে ফেলতেছে। অতএব ভিক্ষা দরকার না, কুত্তা সামলা, ওনার থেকে রেহাই চাই। অতএব উনি ওই রিসেট টিসে যেগুলো বললেন, শুধু একটা জিনিস দেখা গেল, তিনি ওই গুতেরেসের সাথে রোহিঙ্গা সেখানে গিয়ে একটু টুপি মাথায় দিলেন, ইফতার করলেন। জিন্দেগিতে ওনার মাথায় টুপি দেখছে কিনা এর আগে আমার সন্দেহ। সে সময় উনি বলছিলেন যে কি বার্মায় যাইয়া ইফতার না ঈদ করবে রোহিঙ্গারা। তো এই জাতীয় কথাবার্তা বলছে। কথা বলেন চমৎকার, অত্যন্ত সুন্দর, মোলায়েমভাবে বলেন, কিন্তু অন্তঃসার কিছুই করতে পারেনি। বরং তিনি এই দেশটাকে অনেক বছরের জন্য পিছিয়ে দিয়েছেন, জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, মব ভায়োলেন্স সৃষ্টি করে দিয়েছেন। এবং এটার ফল এমন হয়েছে যে আমি তাজ্জব হইলাম। গত শুক্রবারে মসজিদ থেকে আসার সময় দেখলাম এইরকম আন্ডা বাচ্চা, এগুলা কিশোর গ্যাংয়ের পর্যায়ে পড়ে না, ছোট্ট ছোট্ট হুজুর, এই কত 8-9 বছর হবে, দেখি যে 7-8 জন একসাথে দৌড় দিল। তো যেহেতু বাসার সামনে দুরাস কেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন চলে আসে বদিউর রহমান। আমার জি, বলেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যদি উনি ক্ষমতা, আপনি বলছেন যে পাওয়ার লাভার, যদি একজন মানুষ পাওয়ার লাভার হয়, সে পাওয়ারে থাকার জন্য তো আরো অনেক ভালো ভালো কাজ করবেন, যেন সেই ক্ষমতাটা উনি ধরে রাখতে পারেন। সেটি না করে উনি যে কাজগুলো করেছেন, যে স্টেপগুলো নিয়েছেন, যে চুক্তিটি হয়েছে মার্কিন চুক্তি বাংলাদেশের সাথে, এই সব কিছু, এই ডিসিশনগুলো উনি কেন নিলেন? বাংলাদেশের জন্য ভালো ডিসিশনটা কেন নিলেন না, যে বেশি দিন যেন বাংলাদেশের ক্ষমতায় থাকা যায়? ভালো ডিসিশন এগুলো তো আপেক্ষিক বিষয়। যেটা আপনি বলতেছেন ভালো ডিসিশন নয়, তার কাছে তো মার্কিনীদের সাথে চুক্তিটা একটা চমৎকার ডিসিশন। আপনার মতে মার্কিনীদের সাথে চুক্তিটি কেমন ডিসিশন? আমার মতে তো এটা চুক্তি করার দরকারই ছিল না। তিনি কার প্রতিভূ হয়ে চুক্তি করলেন? ডক্টর খলিলকে দিয়ে যদি বলা হয় এটা করানো হয়েছে, যে এটা বলা হয় যেমন খলিল হি ইজ সাকসেসফুল, ইউনূস সাহেব একদিকে তো সাকসেসফুল, তিনি খলিলকে আবার এই সরকারে পুশ করতে সক্ষম হয়েছেন। যে খলিলের পদত্যাগ চেয়েছিল বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই খলিলকে দিয়ে তারেক সাহেবকে লন্ডনে রিসিভ করালেন। এবং ইউনূস সাহেব তারেক সাহেবের ওখানে ললিপপ দড়িয়ে ইলেকশনের ডেট ঠিক করে আতাত করে নিলেন। আবার সেটার ফলও উনি পাচ্ছেন ভালো। উনি এবার ঈদে আবার তারেক সাহেবের সাথে দেখা করেছেন। তারপরে ওনার কি আবার নিরাপত্তা পাইতেছেন 1 বছর না কত SSF। তারপরে ওনার গ্রামীণের অধ্যাদেশটা আবার ওকে করিয়ে নিয়েছেন। তো উনি ওনার যেটুক দরকার সেগুলো উনি করতে পারতেছেন। কিন্তু মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি যেটা, সেটা আপনি আমি বলতেছি খারাপ, সবাই বলতেছে খারাপ, কিন্তু ইউনূস সাহেব ভাবছেন এটা ভালো, কারণ তার মার্কিন ব্যাকিংয়ের জন্য বা তখনকার জন্য তারা সেটা ভালো মনে করেছে। জি, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। গোলাম মাওলা রানী, আপনার কাছে আসতে চাই যে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে আনা বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। আমরা ইতিমধ্যে জানি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংসদ সদস্যদের প্লট সুবিধা বাতিলের পদক্ষেপও হয়তো দ্রুতই নেওয়া হবে। এমপিদের শুল্কমুক্ত এই যে সুবিধা বাতিল করা হলো, কিন্তু আবার উপজেলা পরিষদে আমরা দেখলাম তাদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ করা হয়েছে, তাদের জন্য গাড়ির ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে, এখনো হয়তো হয়নি। এখন এমপিরা নির্বাচনের সময় ভোট চাইতে যখন যায়, তারপর 5 বছর দেখা যায় তাদের চেহারা দেখা যায় না। তো উপজেলা পরিষদের এমপিদের কক্ষ চাওয়া ও দেওয়ায় কি মনে হয় যে এমপিদের সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক তৈরি হবে? এটি কি আসলে সেই জন্যই দেয়া কিনা? আমাদের দেশে আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে তার প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা থাকেন। যেহেতু আমি এই হিসেবে দায়িত্ব পালন করেছি, তো আমার নিজের কিছু বাস্তব অভিজ্ঞতা আর এই বিষয়গুলো ইউরোপ এবং আমেরিকাতে কিভাবে চলে ওই বিষয়ে প্র্যাকটিক্যালি ওই দেশের সরকারের
যাকে বলা হয় স্কলারশিপ নিয়ে লেখাপড়া করার সুযোগ হয়েছে। মানে আমেরিকাতে সিনেট সিস্টেম কীভাবে কাজ করে, কংগ্রেস সিস্টেম কীভাবে কাজ করে, বা ইংল্যান্ডে কীভাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট কাজ করে, এই জিনিসগুলো দেখে আসছি। তো সেই দিক থেকে আসলে আমাদের দেশের যারা এমপি এরা জগা খিচুড়ি, মানে এদের আসলে না আমেরিকার মতো না যাকে বলা ইংল্যান্ডের মতো। আমি জাস্ট আমেরিকার উদাহরণ দিই। আমেরিকাতে ধরুন একজন কংগ্রেসম্যান, সে অন অ্যাভারেজে বছরে মাত্র $20,000 বেতন পায়, অন অ্যাভারেজে মাত্র $20,000 বেতন পায়। কিন্তু তার এলাকার কাজ করার জন্য তার একটা অফিস আছে, নির্বাচনী এলাকাতে তার একটা অফিস আছে, এবং সেই অফিসে তার এলাকার ব্যাপ্তি অনুযায়ী কখনো কখনো, আমি যেমন ড্যানি ডেভিস শিকাগোতে, তার অফিসে আমার কাজ করতে হয়েছে অভিজ্ঞতার জন্য। তো তার অফিসে অলমোস্ট $4 লাখ প্রতি মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় $4 লাখ, এবং সেখানে প্রায় 70 জন কর্মকর্তা। এবং ওখানে যিনি সিইও, এমপি সাহেবের অফিসের যিনি প্রধান নির্বাহী, তার হলো ওই ডিস্ট্রিক্টের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে আমাদের ডিসি, সেই ডিসির ইকুইভ্যালেন্ট, মানে তার যে প্রাইভেট সেক্রেটারি ওখানে আছে। তো এই যে 70 জন লোক, সে কী কাজ করছে? ওই এলাকার যত প্রকল্প, ওই এলাকার যত সুপারিশ, যা কিছু আছে বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কাউন্টির সব কিছু মিলে ওইটা একটা যাকে বলা হয় মধ্যবর্তী অফিস হিসেবে কাজ করে, এবং তার অ্যাপ্রুভালের বাইরে কোনো সুপারিশ, কোনো কাজ শেখানো হয় না। ইংল্যান্ডে এসে এটা আরও বেশি। ইংল্যান্ডে একজন মেম্বার অফ পার্লামেন্টকে অফিসকে বলা হয় সিজার অফিস, মানে সে এলাকার লর্ড, অর্থাৎ সে যদি বলে এখান থেকে রাস্তাটা যাবে, ওখান দিয়ে যাবে, যদি বলে যে না যাবে না, সে যেভাবে প্রকল্প কেটে দেবে। কিন্তু আমাদের বাংলাদেশ হলো কি, এখানে কোনো একটা এমপিকে কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, কিন্তু এমপি আসলে সব পাওয়ারই সে এক্সারসাইজ করছে তার নির্বাচন এলাকার। ফলে কী হচ্ছে, এখানে 2 নম্বরই জিনিস হওয়ার সুযোগ হচ্ছে। আমার কাছে এটা মনে হচ্ছে যে এখানে মাঝামাঝি থাকার দরকার নেই। যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে এই কাজের জন্য ইংল্যান্ড বা আমেরিকার মতো দায়িত্ব দেওয়া হয়, এটা আমাদের দেশের জন্য ভালো হবে। আদারওয়াইজ যে ভাই আপনার ওখানে যাওয়ারই দরকার নেই, ওখানে উপজেলা চেয়ারম্যান আছে, পৌরসভার মেয়র আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, আপনার সেখানে যাওয়ার দরকার, আপনি ঢাকাতে বসে আইন প্রণয়ন করেন আর জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করেন। কিন্তু এখন যে অবস্থাতের মধ্যে আছে, আপনি যদি রেফারেন্স না দেন, আপনি যদি তার ডিউটি কার্যকলাপ না করেন, তাকে যদি জবাবদিহির মধ্যে না আনেন, এবং না এনে যদি তাকে একটা গাড়ি দিয়ে দেন, তাকে একটা অফিস দিয়ে দেন, এবং সে অফিসে বসে সকাল বিকাল ডিসি সাহেবকে ডাকবে, টিউনো সাহেবকে ডাকবে, এটা একটা যন্ত্রণা হয়ে যাবে। কিন্তু তাকে তো একটা জায়গার মধ্যে আনতে হবে যে আপনি ঠিক আছে এই অফিসে বসে করবেনটা কি, লেখা আছে এটা একটা পরিদর্শন অফিস, এটা তো আরও একটা ঝামেলার। তা আসলে এখন যা কিছু করছে, আমার কাছে এটা মানে এটার কোনো উত্তরও নেই, আর দক্ষিণ এমপিরা নাই। যে সরকারি গাড়ি দাবি করছে, এটা কি আসলে শুল্কমুক্ত গাড়ির থেকে খরচ বাড়াবে না এটা কমাবে? এটা আমার এটা একটা শালীন, আপনাকে একটা কথা বলি শুনুন। একটা আমাদের দেশে যেটা বাস্তবতা, মানে সব দুনিয়াতেই আমাদের দেশে অন অ্যাভারেজ একটা এমপি ইলেকশন করতে এই বছর 4 থেকে 5 কোটি টাকা খরচ গেছে। তো যে এমপি 4 থেকে 5 কোটি টাকা খরচ করছে, তাকে ধনী হতে হবে। এটা ভিক্ষুক হয়ে আশেপাশে এর কাছে চাঁদা নিয়ে, ওর কাছে বিকাশে টাকা টুকে নিয়ে আসলে এমপি হওয়া যায় না। তো সেখানে তার ট্যাক্স ফ্রি গাড়ি কেন লাগবে? সে তো মার্সিডিজে চলবে। থেকে খরচের জন্য কি এমন বরাদ্দ থাকার কথা বলা হয় কিনা? এটা আরেকটা ভণ্ডামি। আমার কাছে যেটা বাস্তবে, এদেশের সব মানুষ জানে যে একটা এমপি ইলেকশন করতে কোনো জায়গাতে 100 কোটি টাকা লাগে। আবার এই কথাও শোনা যায় যে একটা নমিনেশন পেতেও নাকি 100 কোটি টাকা। আপনি দেখেন না যে চট্টগ্রামের এক মহিলা বলছে যে মহিলা সংসদ সদস্য পদে 10 কোটি টাকা তার কাছে লেনদেনের ব্যাপারে বলা হয়েছে। তো একটা মহিলা এমপি কোনো কাজ নাই, সে বসে থাকে। আমি যখন 9th পার্লামেন্টে ছিলাম, আমার পাশে এক মেয়ে আসছে, ইয়াং, আপনাদের মতো বয়সী, সারাদিন শুয়ে থাকে আর নাক ডাকে, পার্লামেন্টে বসে বসে নাক ডাকে। তো পাশে সিলেট মহিলা আওয়ামী লীগের সভাপতি, বয়স্ক মহিলা, 70 বছর, সে খালি বারবার ধাক্কায় ওঠায়, এই মেয়ে তুমি এভাবে নাক ডাকো কেন? তোমার যন্ত্রণায় তো তোমার স্বামী তোমার সাথে ঘুম করতে পারে, তোমার তো সংসার টিকবে না, তোমার যন্ত্রণা আমি পাশে থাকতে পারছি না। অ্যাকচুয়ালি দ্যাট ইজ হ্যাপেনিং। তো এই যে একটা মেয়ে সেখানে যাচ্ছে, এখন পর্যন্ত যে প্রোটোকল, ওই যে এরশাদের যে 30 জন সংসদ সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল, যাদেরকে শফিক রেহমান বলেছিলেন 30 সেট অলংকার, তো সেই অলংকারিকের যে জায়গা থেকে এটা ইফেক্টিভ জায়গাতে আমরা এখন পর্যন্ত আসতে পারিনি, মধ্য থেকে 20 জন বেড়ে গেছে, সংখ্যাটা বেড়ে গেছে। তো এখন এগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা না করে আমরা শুধুই মাত্র প্রডিউস করে যাচ্ছি, বিস্তার করে যাচ্ছি, প্রজনন করে যাচ্ছি, ফলে এটার ভালো ফলাফল হচ্ছে না। আজ আপনি দেখেন একটা পার্লামেন্ট, মানে মেম্বার অফ পার্লামেন্ট, উনি প্রোটোকলে ওনার সাথে, মানে ওনাকে দেখেন সব মানুষ স্যার বলে, আমাকে সব মানুষ দুলাভাই বলতে চায়। হোয়াই? কারণটা কি? আমি তার সাথে আমার রেজাল্ট হয়তো ভালো, আমার টাকা পয়সা ধন সম্পদও ভালো,
আমি জীবনে হয়তো সফল তার চেয়ে, কিন্তু আমাকে ডাকবে দুলাভাই, তাকে ডাকবে স্যার। এই কারণ হলো সে যে রিপ্রেজেন্টেশনটা করছে অন অ্যাভারেজ আমার গ্রেডের সাথে তার গ্রেডটা ভালো লেখাপড়ার দিক থেকে। আর আমার গ্রেডের মধ্যে বদি আছে, আমার গ্রেডের মধ্যে ঠোদি আছে, আমার গ্রেডের মধ্যে অনেক লোক আছে নাক দিয়ে ময়লা ঝরে, কান দিয়ে ঝাঁকে দিলে মাথা থেকে খুশকি ঝরঝর ঝরঝর করে পড়ে, আর মুখের গন্ধে বগলের গন্ধে আপনি বসতেই পারবেন না। তো এই যে যখন আপনার একটা প্রোটোকল থাকবে, এই যে মেম্বার অফ পার্লামেন্ট, এই যে লাইক বারাক ওবামা, লাইক বিল ক্লিন্টন, তখন কি হচ্ছে আমাকে ছাড় না আরও বড় কিছু ডাকবে, আচ্ছা, আরও বড় কিছু ডাকবে। ওনারা আমার সামনে বসতে সাহস পাবে না, কথাই বলতে সাহস পাবে না। কিন্তু আমার তো রিপ্রেজেন্টেশনটা আসছে না। এই কারণ হলো আমি ওখানে যে নিয়ম করে রেখেছি, কানুন করে রেখেছি, এখানে যে ইচ্ছা সেই আসতে পারছে, এখানে সেই রাশ্মিকা মান্দানা আসতে পারছে, এখানে আপনি ইচ্ছা করলে রেখা, মানে আরো অনেক, মানে যাকে বলা এবার কি হয়, একটু পরিবর্তন দেখেছেন কিনা এবারে সিলেকশনে? এবার তো আরো খারাপ অবস্থা হয়ে গেছে। আগের মানে দিন যত যাচ্ছে এইবার যারা আসছে, সেটা কিরকম? হ্যাঁ, মানে পরিবর্তন যেহেতু খারাপের দিকে বলছেন, কেন আপনার চোখে এদের খারাপ মনে হয়? খারাপ মনে হচ্ছে কি এদের ড্রেস কোড, এদের কথাবার্তা, এদের এডুকেশন যে ওয়েতে আসছে, এতে করে মানে এই মেম্বার অফ পার্লামেন্ট যাকে মানে আসলে মানে আমাদের এরশাদ জামানাতে হলো কি, এরশাদ জামানাতে তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ, এর আগে কিন্তু মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ছিল না, এরশাদ জামানাতে প্রথম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স করা হলো। তো সেখানে এমপিদের জায়গা হলো 13 নম্বর, জি, আচ্ছা 13 নম্বর। তো তখন ওই যে সমস্ত লোকের এমপি আনা হলো, একজন ডিসি, সে কোনো ওই যে প্রোটোকলের মধ্যেই পড়ে না, তাকে এমপি বললো যে আমাকে মেজর র্যাঙ্ক দেওয়া হোক।